স্তব্ধ হয়ে গেছে ট্রিনিটি বেজ। সবাই পাথরের মতো স্থির, কারো মুখে কথা নেই। সবাই অপেক্ষা করছে, আর মাত্র 2 মিনিট 30 সেকেন্ড পরেই বিস্ফোরণ ঘটানো হবে। প্রথমে একটা চাপা গুম গুম শব্দ শোনা যাবে, তারপর কাঁপতে শুরু করবে মাটি। প্রথমে খুবই ধীরে, আস্তে আস্তে বাড়বে কম্পন, আরো বাড়বে, আরো। ভয়ে গাছপালা মাটি ছেড়ে আকাশে উঠে যাবে পাখির দল। আতঙ্কিত গলায় চেঁচাতে থাকবে ওরা। তীর তীর করে কাঁপবে পিরিচে রাখা কাপ। কাঁপতে কাঁপতে গড়িয়ে পড়বে টেবিলে, সেখান থেকে মাটিতে। বিস্ফোরিত এলাকার কেন্দ্র থেকে কয়েকশো গজ ব্যাস নিয়ে মাটি ফোড়ার মতো ফুলে উঠবে। উপড়ে পড়বে বড় বড় সব গাছপালা। দিন যাবে, এরপর আস্তে আস্তে আবার বসে যাবে ফোঁড়াটা। আশেপাশের চাইতে আরো নিচে বসে যাবে মাটি। নতুন গাছপালা জন্মাবে। বিস্ফোরণের পরে শুধু গাছপালা ধ্বংস হওয়াই নয়, অনেক ধরনের আণবিক প্রতিক্রিয়া দেখা যাবে। কেন্দ্রের কাছে অন্তত 100 গজ ব্যাসের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে গাছপালা, ঘাস, মাটি। এখানটায় কোনোদিনই আর সবুজের চিহ্ন দেখা যাবে না। কিন্তু এই 100 গজ ব্যাসের মাটি সরে গিয়ে বাঁচিয়ে যাবে উত্তর আমেরিকার বিশাল এক জনবহুল অংশ। টেলিমেট্রি ট্রাকের পাশে ওয়ার্ক টেবিলের সামনে বসে আছেন গোল্ডম্যান, তার পাশে রেন্ট্রি। টাইমও আছে, সময় গুনছেন। শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছেন গোল্ডম্যান। একেবারে স্তব্ধ হয়ে গেছেন। অস্টিনের চিন্তা কিছুতেই মন থেকে দূর করতে পারছেন না। ফিরে গিয়ে প্রেসিডেন্টের কাছে কি জবাব দেবেন তিনি? রহস্যজনকভাবে স্থানীয় লোক গায়েব হয়ে যাচ্ছিল ব্যাটেল মাউন্টেনের আশেপাশের অঞ্চল থেকে। গায়েব হচ্ছিল ভ্রমণকারী, শিকারী। মাঝে মধ্যে 2-1 বদ্ধ উন্মাদ অবস্থায় ফিরে আসে, অধিকাংশই আসে না। শেষ পর্যন্ত যখন কয়েকজন নামকরা বিজ্ঞানী এই অঞ্চলে ভৌগোলিক কারণ অনুসন্ধান করতে এসে হারিয়ে যান, আর চুপ থাকতে পারলেন না সরকার। গোল্ডম্যানের উপর নির্দেশ এলো, জলদি অনুসন্ধান করে এর কারণ বের করা হোক। কি ভেবে অস্টিনকেই ইনভেস্টিগেটর হিসেবে সরকারের কাছে চেয়ে নিলেন গোল্ডম্যান। প্রথমে রাজি হতে চাননি প্রেসিডেন্ট, কিন্তু গোল্ডম্যান বুঝিয়েছেন শুধু লোক গায়েব হয় নয়, একটা আজব কিংবদন্তিও আছে ওই এলাকায়। পুরাণে কথিত সাচকোয়াচকে নাকি দেখা যায় এখানে। বিজ্ঞানীরা তার পায়ের ছাপ আবিষ্কার করেছেন, নাম দিয়েছেন বিগফুট। এই রহস্য ভেদ করতে হলে অস্টিনের মতো অতি মানবী দরকার। এভাবেই নানা রকমে বুঝিয়ে শুনিয়ে প্রেসিডেন্টের কাছ থেকে $6 মিলিয়ন ব্যয়ের অতি মানবকে চেয়ে নিয়েছেন গোল্ডম্যান। বুঝতে পারছেন, জবাব দেবার কিছুই নেই তার। একমাত্র পথ আত্মহত্যা। মানুষ চোখে দেখলেন তার লাশ দাফন করার সময় কোনো সামরিক সম্মান দেখানো হচ্ছে না। সিলভার স্টার বা অন্য কোনো সম্মান পদক রাখা হচ্ছে না কফিনের ডালায়। আর 10 জন সাধারণ মানুষের মতোই তার অখ্যাত গির্জায় কাঠের বাক্সে ভরে তার লাশ পুঁতে রেখে আসছে সামরিক বাহিনীর নিম্ন স্তরের কিছু লোক। রেন্ট্রির কথায় চমক ভাঙল গোল্ডম্যানের, কিন্তু তাকে কিছু বলছে না রেন্ট্রি। রেডিও মাইক্রোফোনে আদেশ দিচ্ছে, মার্ক ঠিক রাখো, আর 2 মিনিট 30 সেকেন্ড। সুইচ অফ করে গোল্ডম্যানের দিকে তাকালো রেন্ট্রি। কি বলবে বুঝতে পারল না, তবু আস্তে করে জিজ্ঞেস করল, কফি খাবেন? এদিক ওদিক মাথা নাড়লেন গোল্ডম্যান। রেন্ট্রির দিকে তাকাবারও প্রয়োজন বোধ করলেন না। খুব ভালো কফি আছে, আবার বলল রেন্ট্রি। আসলে গোল্ডম্যানের এই নীরবতা তাকে পীড়া দিচ্ছে। অস্টিনের মৃত্যুটা যেন তার দোষেই ঘটতে যাচ্ছে, এমনটাই মনে হচ্ছে রেন্ট্রির। অন্য সময় শান্ত শোনালো গোল্ডম্যানের গলা। মিস্টার গোল্ডম্যান, আমি দুঃখিত। নিজেকে অযথা দোষী ভাবছ কেন? মিস্টার গোল্ডম্যান, বলে গেল রেন্ট্রি, আমার মনে হয় ওই এলাকায় নেই অস্টিন। থাকলে তাকে পাওয়া যেতই। যেভাবে গরু খোঁজা হয়েছে, মাত্র 3-4 মাইলের মধ্যে 100-এর ওপরে লোক খুঁজেছে, কোনো চিহ্নই পায়নি ওরা। তার মানে ওই এলাকায় সে নেই। সাচকোয়াচের পিছু নিয়ে অন্য কোথাও চলে গেছে হয়তো। আমাদের জানিয়ে যেতে পারত, বললেন গোল্ডম্যান। তার কাছে রেডিও তো আছেই। কই না তো। গোল্ডম্যানের মনে পড়ল,
অস্টিনের উরুর গুপ্ত কুঠুরিতে রেডিও আছে, জানা নেই রেন্ট্রির। জানানোর প্রয়োজনও মনে করলেন না তিনি। জানালেই আরও হাজারটা প্রশ্নের জবাব দিতে হবে। কথা বলতে মোটেই ভালো লাগছে না তার এখন। টাইম ওয়াচের দিকে তাকালো রেন্ট্রি, আবার রেডিওর সুইচ অন করে মাইক্রোফোন তুলে নিল হাতে। একবার খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলল, আর 2 মিনিট। কোথায় ডেটোনেশন ঘটানো হবে? রেন্ট্রির মুখে শুনেছে অস্টিন। জায়গাটা বেকি দম্পতি যেখানে শেষ সেন্সর বসিয়েছিল তার কাছাকাছি। ছুটছে সে, গতিবেগ 60-এর কাছাকাছি। পেছন থেকে আক্রান্ত হবার কোনো আশঙ্কা নেই। নিজেদের আস্তানাতেই সাহস করেনি, বাইরে বেরিয়ে অস্টিনের সঙ্গে লাগার দুঃসাহস ওদের হবে না। সাচকোয়াচ আসতে পারত, কিন্তু তাকে তো আহত করে ফেলে এসেছে সে। বিস্ফোরণ এলাকার কাছাকাছি একটা ছোট পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ালো অস্টিন। সামনে খোলা উপত্যকার দিকে তাকালো। কয়েকটা আজব যন্ত্রপাতি চোখে পড়ছে। দেখে মনে হচ্ছে বোমা ফাটানো নয়, তেল উত্তোলনের কাজ চলছে ওখানে। মোটাসোটা একটা পাইপের এক মাথা মাটির 3 ফুট ওপরে বেরিয়ে আছে। মাথায় বসানো একটা বাক্স, কন্ট্রোল ইকুইপমেন্ট সব এতে। ট্রিনিটি বেস থেকে রেডিও সিগন্যাল পাবার সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে বাক্সের ভেতরে বসানো কম্পিউটার, বিস্ফোরণ ঘটাবে। শ্যালনের খোঁজে এদিক ওদিক তাকালো অস্টিন। উপত্যকায় কোথাও নেই। ইনফ্রারেড চালু করলো সে। সামনের দিকে অর্ধবৃত্তাকারে একবার দৃষ্টি ঘুরিয়ে আনলো। দেখে ফেলেছে সে শ্যালনকে। অর্ধবৃত্তের এক মাথায় একটা পাহাড়ের চূড়ায় ছোট ছোট কয়েকটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে শ্যালন, দৃষ্টি বিস্ফোরণ এলাকার দিকে। বিন্দুমাত্র দেরি না করে রওনা দিল অস্টিন। যত দ্রুত সম্ভব পাইপটার কাছে পৌঁছতে হবে। পাইপটা শ্যালনও দেখেছে, কিন্তু তার বায়োনিক চোখ নেই, তাই অস্টিনকে দেখতে পেল না। রিস্ট ওয়াচ দেখল। বিস্ফোরণ ঘটতে মাত্র আর 1 মিনিট 15 সেকেন্ড বাকি। আর দেরি করা যায় না। এমনিতেই বিস্ফোরণ এলাকা খুঁজে বের করতে অনেক সময় চলে গেছে। টিএলসি ব্যবহার করে চোখের পলকে পাইপটার কাছে এসে দাঁড়ালো সে। এগিয়ে গিয়ে একপাশের অ্যাক্সেস প্যানেল টান মেরে খুলল। ধাতব বাক্সের ভেতর অসংখ্য জট পাকানো তার। দুটো বিশেষ তার দৃষ্টি আকর্ষণ করল। ও দুটোর উপর আলতো করে আঙ্গুল ছোয়ালো সে, অত্যন্ত সতর্ক। একটু এদিক ওদিক হলে রক্ষা নেই। দরদর করে ঘামছে, কপালে বিন্দু বিন্দু ঘাম রোদের আলোয় মুক্তা বিন্দুর মতো চকচক করছে। ঝুঁকে বাক্সের ভেতরে আরো ভালো মতো তাকালো সে, কিন্তু আসল জিনিসটা খুঁজে পাচ্ছে না। সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। বাক্সের অন্য পাশে চলে এলো সে। আরেকটা অ্যাক্সেস প্যানেলের ডালা খুলল। ঠিক এই সময় পেছনে শুকনো ডাল ভাঙার আওয়াজ শুনল শ্যালন। সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল সে। আস্তে করে ঘাড় ফিরিয়ে তাকালো। স্তব্ধ হয়ে গেল তাকিয়েই। প্রচন্ড বায়োনিক গতিতে সোজা তার দিকে ছুটে আসছে অস্টিন। ভয়ঙ্কর হয়ে উঠেছে চেহারা। আতঙ্কে শিউরে উঠল শ্যালন। যত শক্তিশালী হোক, পরীক্ষাগারের টেবিলে শুয়ে বায়োনিক ম্যানকে পরীক্ষা করা এক কথা, আর খোলা জায়গায় ওই দানবীয় ক্ষমতার মুখোমুখি দাঁড়ানো পুরো ভিন্ন ব্যাপার। এক লাফে কন্ট্রোল বক্সের কাছ থেকে সরে এলো শ্যালন। শ্যালনের 6 ফুট দূরে এসে দাঁড়ালো অস্টিন। প্লিজ প্লিজ অস্টিন, আমাকে ছুঁয়ো না। অনুরোধের ভঙ্গিতে একটা হাত তুলল শ্যালন। কিন্তু তোমাকে ডেটোনেশন বন্ধ করতে দেব না আমি কিছুতেই। বন্ধ আমাকে করতেই হবে। হিস্টিরিয়াগ্রস্তের মতো দেখাচ্ছে শ্যালনকে। না। কঠিন হয়ে উঠেছে অস্টিনের গলা। আচমকা ডাইভ দিল সে। চকিতে ডান হাতটা উরুর কাছে চলে এলো শ্যালনের। উরুতে আটকানো টিএলসির সুইচ টিপে দিল। চোখের পলকে নেই হয়ে গেল সে সেই জায়গা থেকে। কন্ট্রোল বক্সের আরো কাছাকাছি এসে দাঁড়ালো। লক্ষ্যবস্তু হারিয়ে দড়াম করে মাটিতে আছড়ে পড়ল অস্টিন। এমনিতেই মেয়ে মানুষের সঙ্গে লাগতে ভীষণ খারাপ লাগছে তার। এর উপর আবার সেই মেয়ে মানুষই তাকে কলা দেখালো। এটা সহ্যের অতীত। উঠে দাঁড়িয়ে পাইপের কাছে দাঁড়ানো শ্যালনের দিকে তাকালো সে। দু চোখ জ্বলছে রাগে। প্লিজ স্টিভ। না, ধমকে উঠল অস্টিন। দোহাই তোমার স্টিভ, আমার লোকদের রক্ষা করতেই হবে। আমার লোকদের কি হবে? দুঃখিত স্টিভ,
মাথা নিচু করল শ্যালন। চমৎকার। শুকনো অস্টিনের গলা। চমৎকার কথা বলেছ। তোমাদের মুষ্টিমেয় কয়েকজন হারামি লোকের জন্যে আমাদের লাখ লাখ নিরপরাধ লোক মারা যাবে। সত্যি চমৎকার। আমি সত্যিই দুঃখিত, শ্যালন বলল। মাথা নিচু করে আছে। আসলে অস্টিনের চোখের দিকে তাকাতে সাহসী হচ্ছে না তার। হাসি পাচ্ছে আমার শুনে। আচমকা লাফ দিল অস্টিন। উড়াল দিয়ে এসে পড়ল শ্যালনের গায়ের ওপর। মাথা নিচু করে থাকায় সময় মতো হুঁশিয়ার হতে পারল না শ্যালন। ওর হাত টিএলসির সুইচ স্পর্শ করার আগেই কবজিতে প্রচন্ড চাপ অনুভব করল। শ্যালনের হাতটা বাঁকিয়ে পিঠের ওপর নিয়ে গেল অস্টিন। ধাক্কা মেরে কয়েক পা পেছনে সরিয়ে নিল তাকে। বাঁ হাতে উরুতে বাঁধা টিএলসির সুইচ নাগাল পাবে না শ্যালন। তাড়া খেয়ে আটকা পড়া বিড়ালের মতো ফোঁস করে উঠল সে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, চেঁচিয়ে বলল। সেদিকে কানে দিল না অস্টিন। ডান হাতে প্রায় থাবা মেরে শ্যালনের উরুর টিএলসিটা বাঁধন ছিঁড়ে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে মুখে পুরে দিল ছোট্ট যন্ত্রটা। এটাই সবচেয়ে নিরাপদ জায়গা মনে হলো তার। টিএলসিটা বাগিয়ে নিয়েই শ্যালনকে তুলে নিজের কাঁধের ওপর ময়লার বস্তার মতো ঝুলিয়ে নিল অস্টিন। ছুটতে শুরু করলো পরক্ষণেই। বিপদসীমা থেকে যত দ্রুত সম্ভব সরে যেতে হবে। সমানে চেঁচিয়ে চলেছে শ্যালন। অনুরোধ উপরোধ করছে, কিন্তু কানই দিল না অস্টিন। বিপদসীমা ছাড়িয়ে একটু উঁচু জায়গায় এসে পৌঁছতেই গুরুগম্ভীর শব্দটা কানে এলো অস্টিনের। চাপা মেঘ গর্জন শোনা যাচ্ছে এক টানা। কয়েক সেকেন্ড পরেই অস্টিনের পায়ের নিচে মাটি আচমকা ফুলে উঠল। তাল সামলাতে না পেরে চিত হয়ে পড়ে গেল অস্টিন। তার বুকের ওপর পড়ল শ্যালন। না না, পাগলের মতো এদিক ওদিক মাথা ঝাঁকাচ্ছে শ্যালন আর চেঁচাচ্ছে, সব শেষ, ওরা সবাই শেষ। মাটি কাঁপছে, পাউরুটির পিঠের মতো ফুলে উঠছে উপর দিকে। অস্টিন আর শ্যালনের মাথার উপরে পাতার ঝড় উঠেছে। প্রচন্ড কাঁপুনিতে শুকনো আধ শুকনো সমস্ত পাতা খসে গেছে গাছ থেকে। তীব্র হাওয়ায় উঠছে। আরো ওপরে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উঠছে পাখির দল। আতঙ্কিত গলায় সমানে চেঁচাচ্ছে ওরা। উঠে দাঁড়াবার চেষ্টা করছে অস্টিন, কিন্তু পারছে না। মাটির প্রচন্ড কাঁপুনিতে পড়ে যাচ্ছে বারবার। মুখের ভেতর এদিকে খোঁচাচ্ছে টিএলসির তীক্ষ্ণ কোণগুলো। অগত্যা ওটা মুখ থেকে বের করে প্যান্টের পকেটে ভরল সে। তারপর উবু হয়ে বসে কাঁধে তুলে নিল আবার শ্যালনকে। পরক্ষণেই লাফিয়ে উঠে ছুটতে শুরু করলো। দাঁড়াবার চেষ্টা করছে না, তাহলেই আবার মাটিতে আছড়ে পড়বে। শ্যালন সমানে কাঁদছে। ধরেই নিয়েছে ওর সঙ্গী সাথীরা কেউ আর বেঁচে নেই। আরো কয়েক সেকেন্ড পরে হঠাৎ থেমে গেল মাটির কাঁপুনি। থামলো অস্টিন। কাঁধ থেকে শ্যালনকে নামালো। ভূমিকম্প শেষ, সে বলল। কিন্তু তার মুখের কথা শেষ হবার আগেই বুঝলো ভুল বলেছে। আসলে ভূমিকম্প নয়, বিস্ফোরণ শেষ হয়েছে। ভূমিকম্প আসবে এবার। আস্তে আস্তে এলো কাঁপুনি, দ্বিতীয়বার। দ্রুত এগিয়ে আসছে তীব্র চাপা মেঘ গর্জন। এক ধাক্কায় শ্যালনকে মাটিতে ফেলে দিল অস্টিন। নিজেও উবু হয়ে শুয়ে পড়ল তার পাশেই। পড়ে থাকা পাতার পুরু গালিচায় মুখ ঢাকল। গোল্ডম্যান ছাড়া ট্রিনিটি বেজের অন্য সবাইও মাটিতে শুয়ে পড়েছে। তিনি শুধু মেটাল ফোল্ডিং চেয়ারটা ছেড়ে মাটিতে বসেছেন। দুহাতে চেপে ধরে রেখেছেন দুই কান। মাটির সঙ্গে সঙ্গে থর থর করে কাঁপছেন তিনিও। ঈশ্বর তোমার সহায় হন স্টিভ, বিড়বিড় করে প্রার্থনা করলেন গোল্ডম্যান। কতদিন পর নিজেই বলতে পারবেন না। আবার তার দু চোখের কোলবে অশ্রুর ধারা নেমেছে। বনসীমার দিকে এগিয়ে চলেছে অস্টিন। কাঁধে শ্যালন, পায়ের নিচে এখনো মাটি কাঁপছে, কিন্তু কম। বনের কাছে পৌঁছে ফিরে দাঁড়ালো সে। ইনফ্রারেড স্ক্যানার ব্যবহার করে দেখল বিস্ফোরিত এলাকার কেন্দ্রে প্রায় 100 গজ বৃত্তাকার জায়গায় মাটি লালচে দেখাচ্ছে। কালো ধোঁয়া উঠছে আকাশে। ওই অংশে যত গাছপালা ঘাস ছিল পুড়ে ছাই হয়ে গেছে। জায়গাটার আশেপাশে গাছপালা তেমন নেই, নইলে দাবানল শুরু হয়ে যেত এতক্ষণে। কাঁধ থেকে শ্যালনকে নামিয়ে দিল অস্টিন। তাকে জড়িয়ে ধরে রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মেয়েটা।
পুরো নির্ভরশীল এখন তার উপর। বিস্ফোরণের পরের বিপদ এখনো শেষ হয়নি, অস্টিন জানে। ইনফ্রারেড চালু করে ঘুরে ঘুরে দিগন্তের দিকে চাইতে লাগলো সে। ব্যাটল মাউন্টেনের পশ্চিম ধারের ঢালের দিকে তাকাতেই ব্যাপারটা চোখে পড়ল তার। ছোট একটা চড়া ফেটে চৌচির হয়ে গেছে, বড় বড় পাথর গড়িয়ে নামছে, এগিয়ে আসছে এদিকেই। আচমকা খসে পড়ল চূড়াটা, হিমবাহের মতো যেন পাথরবাহ ছুটে ছুটে আসছে পাথরের স্তূপ। হ্যাঁচকা টানে শ্যালনকে আবার কাঁধে তুলে নিল অস্টিন। দ্রুত ঢুকে গেল বনের ভেতর। কিছুক্ষণের মধ্যেই তার পেছনে ভয়ঙ্কর গতিতে গাছপালার উপর এসে ঝাঁপিয়ে পড়ল পাথরের স্তূপ। বিরাট বিরাট গাছগুলোকে পাটখড়ির মতো ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে ক্রমশ। বনের ভেতর গাছপালার জন্য খুব একটা দ্রুত ছুটতে পারছে না অস্টিন, তার ওপর কাঁধে বোঝা। পেছনে ক্রমেই এগিয়ে আসছে পাথর। প্রায় 3 মণি একটা পাথর হঠাৎ এসে বাড়ি খেল তার পায়ে। হুমড়ি খেয়ে পড়ে গেল অস্টিন। তার সামনের মাটিতে ধপাস করে গিয়ে আছড়ে পড়ল শ্যালনের দেহ। ব্যথায় কোঁকিয়ে উঠল মেয়েটা। দ্রুত আবার উঠে দাঁড়ালো অস্টিন। ছুটে গিয়ে মাটি থেকে কুড়িয়ে নিল শ্যালনকে। আবার ছুটল। তার আশপাশ দিয়ে ছিটকে বেরিয়ে যাচ্ছে বড় বড় পাথর। অস্টিন প্রাণপণে ছুটল, যে করেই হোক এই পাথরবাহের কবল থেকে বেরোতেই হবে। ভূমিকম্পের প্রচণ্ডতা সবচেয়ে বেশি অনুভব করল ভূগর্ভস্থ আস্তানার ভিনগ্রহবাসীরা। চারদিকে বিশৃঙ্খলা, জায়গায় জায়গায় ক্রিস্টালের দেয়াল, সিলিং ভেঙে পড়েছে। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে যন্ত্রপাতি। কোনো কোনো ঘরের সিলিং ভেঙে নিচে পড়েছে বিশাল পাথর। যন্ত্রপাতি, আসবাব আর অন্যান্য জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। মেইন করিডোরে দাঁড়িয়ে আছে সাসকোয়াচ। প্রচণ্ড ঝাঁকুনিতে তার ইলেকট্রনিক ব্রেন কয়েক সেকেন্ডের জন্য অকর্মণ্য হয়ে পড়েছিল। তারপর আবার ঠিক হয়ে গেছে আপনা আপনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর পড়া দেখছে সে। পায়ের উপর এসে পড়ছে এক আধটা, কিন্তু কোনো ক্ষতি করতে পারছে না ওর কৃত্রিম দেহের। সাসকোয়াচের কাছাকাছি দাঁড়িয়ে আছে একজন পুরুষ আর একজন মহিলা। আতঙ্কে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছে দুজনেই। কাউন্সিল চেম্বারে ভয়ঙ্কর কম্পনের মধ্যে নিজেদের সামলানোর চেষ্টা করছে অ্যাপ্লয় আর ফলার। ওদিকে মিট মিট করতে শুরু করেছে ক্রিস্টাল আলো। ওদের শক্তির উৎস নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎই ধপ করে নিভে গেল সমস্ত কৃত্রিম ক্রিস্টাল। আতঙ্কে চিৎকার করে উঠল ফলার। হামাগুড়ি দিয়ে একপাশের দেয়ালের কাছে চলে এলো অ্যাপ্লয়। সমানে কাঁপছে মাটি। দেয়ালের সঙ্গে কাঁধ ঠেকিয়ে বসল সে। অন্ধকারে দেখতে পেল না তার মাথার উপরে পাথরের দেয়ালে ফাটল ধরেছে। আধ সেকেন্ডের মধ্যেই বড় হলো ফাটলটা। ধসে পড়ল বিকট শব্দে। নিজেকে বাঁচাতে কিছুই করতে পারল না অ্যাপ্লয়। শেষ মুহূর্তে পাথরটা ঠেকাতে একটা হাত তুলেছিল, কিন্তু দেশলাইয়ের কাঠির মতো ভেঙে গেল হাতটা। ব্যথায় আর্তনাদ করে উঠেছে সে। পর মুহূর্তেই চাপা পড়েছে পাথরের তলায়। পাথুরে গুহাটার ভেতরে গুটিয়ে বসে আছে অস্টিন আর শ্যালন। মাথার ওপরে বাইরের দিকে বেরিয়ে আছে একটা বিরাট চ্যাপ্টা পাথর। এটার জন্য পাথরবাহের আঘাত থেকে বেঁচে গেছে ওরা। ধীরে ধীরে কমে এলো আওয়াজ। পাথরে পাথরে ঠোকাঠুকির শব্দ কমতে কমতে একেবারে থেমে গেল। শ্যালনকে বসে থাকতে বলে বেরিয়ে এলো অস্টিন। পায়ের তলায় শুধুই পাথরের কুঁচি। ধুলোর মেঘে ছেয়ে আছে এখনো চারদিক। শ্যালনকে গুহা থেকে বেরিয়ে আসতে ডাকলো সে, কিন্তু শ্যালন বেরোলো না। উঁকি দিল অস্টিন। গোঁজ হয়ে একটা পাথরের ওপর বসে আছে মেয়েটা। ভেতরে নেমে তার হাত ধরতে গেল অস্টিন। ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল শ্যালন। খবরদার, ছোবে না আমাকে। শ্যালন, ডাকলো অস্টিন, তোমাকে সাহায্য করতে চাই আমি। কি সাহায্য করবে? কঠোর দৃষ্টিতে অস্টিনের দিকে তাকালো শ্যালন। যা হবার তা তো হয়েই গেছে। কেউ কি আর বেঁচে আছে ওরা? সবাই মারা নাও যেতে পারে, অস্টিন বলল। শ্যালনের চোখে দ্বিধা। হ্যাঁ শ্যালন, অস্টিন আবার বলল। কেউ কেউ হয়তো বেঁচে আছে এখনো। তাহলে ওদের সাহায্য দরকার নিশ্চয়ই। হাত বাড়ালো অস্টিন। এসো যাই। ওদের থ্যাতলানো লাশগুলো দেখতে পারবো না আমি। দুহাতে মুখ ঢাকলো শ্যালন। তাহলে ওদের সাহায্য করতে চাও না তুমি?
অস্টিনের চোখে চোখে তাকালো শ্যালন, সিদ্ধান্ত নিল। তারপর বাড়ানো হাত ধরে উঠে দাঁড়ালো। মেয়েটাকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করলো অস্টিন। হাত দিয়ে ধুলো ঝাড়ল শ্যালনের কাপড় জামা থেকে। তারপর প্যান্টের পকেট থেকে টিএলসিটা বের করে বাড়িয়ে ধরল। এটা ব্যবহার করবে তুমি। হাত বাড়িয়ে শ্যালন যন্ত্রটা নিল। ঠিক আছে, বলল অস্টিন। চলো যাই। অস্টিন ছুটতে শুরু করলো। স্লো মুভমেন্টে অ্যাডজাস্ট করে তার সঙ্গে একই গতিবেগে চলল শ্যালন। তবু গুহামুখের কাছে অস্টিনের আগে এসে পৌঁছল সে। অপেক্ষা করতে লাগলো। এখন ওই গুহায় একা প্রবেশ করতে সাহস পাচ্ছে না সে। অস্টিনের হাত ধরে গুহায় ঢুকলো শ্যালন। পুরু ধুলো জমে আছে গুহার মেঝেতে। আইস টানেলের প্রবেশ মুখে এসে দাঁড়ালো দুজনে। অবাক হয়ে ভাঙা ধাতব দরজাটার দিকে তাকালো শ্যালন। অস্টিনের দিকে চেয়ে জিজ্ঞেস করল, নিশ্চয়ই তোমার কাজ? দরজা ভাঙা আমার স্পেশালিটি, হালকা গলায় বলল অস্টিন, বিশেষ করে বায়োনিক হবার পরে। লাথি মেরে সামনে থেকে কয়েকটা পাথর সরিয়ে শ্যালনের হাত ধরে ভেতরে ঢুকলো অস্টিন। অন্ধকার টানেল, ঝিরঝির মৃদু আওয়াজ করে কি যেন ঝরে পড়ছে। পানি হবে হয়তো। অন্ধকার কেন? জিজ্ঞেস করলো অস্টিন। নিশ্চয়ই পাওয়ার চেম্বারের ক্ষতি হয়েছে, শ্যালন বলল। অন্ধকারে দেখতে পাও তো? এক কাজ করো, কয়েক গজ এগোলেই টানেলের গায়ে বসানো একটা গুপ্ত কুঠুরি পাবে। ওটাতে লণ্ঠন আছে। অস্টিন ইনফ্রারেড চালু করল, চোখে বসানো বিশেষ নাইট গ্লাসটাও। অন্ধকার দূর হয়ে গেল তার চোখের সামনে থেকে। শ্যালনের হাত ধরে এগিয়ে চলল সে। দুপাশে সুড়ঙ্গের দেয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে চলেছে। 10 গজ মতো গিয়ে কুঠুরির ডালাটা দেখতে পেল সে। বাঁ হাতে ঘুষি মেরে লক ভেঙে খুলে ফেলল ডালা। সত্যি ভেতরে লণ্ঠন আছে। আরো কয়েকটা টুকিটাকি প্রয়োজনীয় জিনিসও আছে। চৌকোনা লণ্ঠনটা বের করে আনলো অস্টিন। ব্যাটারিতে জ্বলে। সুইচ টিপতেই আলো জ্বলে উঠল। এতে শ্যালনের সুবিধে হলো, অস্টিনের আলো ছাড়াই চলে। আইস টানেলের 2/3 এসে থমকে দাঁড়ালো অস্টিন। এখানেই পাথর ফেলে দেয়াল তুলেছিল সে। এখন আর নেই, তবে পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটা বিশাল পাথরের নিচে চাপা পড়ে আছে একজন মানুষ। ঝুঁকে লোকটার মুখের কাছে লণ্ঠন ধরল অস্টিন। লোকটা জীবিত কি মৃত বোঝা যাচ্ছে না। লণ্ঠনটা শ্যালনের হাতে তুলে দিয়ে হাঁটু গেড়ে বসলো অস্টিন। লোকটার একটা হাত হাতে তুলে নিল। 2 সেকেন্ড দেখেই ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করল, শ্যালন, তোমাদের বডি কন্ট্রাকশনে পালস আছে নিশ্চয়ই, না? শ্যালন মাথা ঝাঁকালো, হ্যাঁ আছে। লোকটার হাত আবার আস্তে করে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো অস্টিন। মারা গেছে। কয়েক ফুট দূরে একজন টেকনিশিয়ানকে পাথরের নিচে চাপা পড়ে থাকতে দেখা গেল। এগিয়ে গিয়ে পাথরটা ঠেলে সরিয়ে লোকটাকে বের করে আনলো অস্টিন। মরেনি। লোকটার কাছে গিয়ে উবু হয়ে বসলো শ্যালন। পরীক্ষা করলো। ডান পায়ে হাত দিতেই ব্যথায় চেঁচিয়ে উঠল লোকটা। একটা পা ভেঙেছে, ঘোষণা করলো শ্যালন। লোকটাকে বলল, আপাতত এখানেই থাকো, ভেতরে গিয়ে দেখি মেডিকেল টিম পাঠাতে পারি কি না। আইস টানেল পেরিয়ে এলো শ্যালন আর অস্টিন। এর পরের পাথুরে সুড়ঙ্গটায় কোনো মানুষ দেখা গেল না। সারা পথে পাথরের ছড়াছড়ি, পুরো ধুলোর আস্তরণ। প্রধান করিডোরও পাথরে ছেয়ে আছে, আর ধুলো। ধুলোয় ভারী হয়ে আছে বাতাস, শ্বাস নিতে কষ্ট হয়। কাউন্সিল চেম্বারে এসে ঢুকলো ওরা। অস্টিনের হাতের লণ্ঠনটার মতো আরেকটা লণ্ঠন জ্বালিয়ে পাথরের ওপর রাখা হয়েছে। ঘরে হলদেটে মৃদু আলো। দুটো লণ্ঠনের আলোয় অন্ধকার আরেকটু দূর হলো। ঘরের একটা জিনিসও আস্ত নেই, ভেঙে চুরে একাকার। পাথর আর ধুলো তো আছেই। একটা বিশাল চ্যাপ্টা পাথরকে টেনে তুলে সরাবার প্রাণপণ চেষ্টা করছে সাসকোয়াচ, পারছে না। তার পাশেই দাঁড়িয়ে চোখ বড় বড় করে দেখছে ফলার। দ্রুত ফলারের পাশে গিয়ে দাঁড়ালো অস্টিন আর শ্যালন। অ্যাপ্লয়, আঙুল তুলে দেখিয়ে ফিসফিস করে বলল ফলার। পাথরের নিচে চাপা পড়ে আছে। জীবিত আছে? জিজ্ঞেস করলো শ্যালন। হ্যাঁ, বলল ফলার, কিন্তু পাথরটা না সরাতে পারলে। সরানো যাবে, অস্টিন বলল।
লণ্ঠনটা শ্যালনের হাতে তুলে দিয়ে সাচকোয়াচের পাশে গিয়ে দাঁড়ালো সে। সন্দিহান চোখে অস্টিনের দিকে তাকালো রোবটটা। এগিয়ে গিয়ে উবু হয়ে পাথরটার কার্নিশ ধরে ওপরে টানতে শুরু করলো অস্টিন, কিন্তু পাষাণ অনড়। আরো বারদুই ঠেলে 1 ইঞ্চিও সরাতে না পেরে ঘাড় ফিরিয়ে সাচকোয়াচের দিকে তাকালো সে। একভাবে তারই দিকে তাকিয়ে আছে রোবট। হাঁ করে দেখছো কি, বলল সে। এসো, হাত লাগাও। ঘোঁচ জাতীয় একটা শব্দ করে এগিয়ে এলো সাচকোয়াচ। অস্টিনের পাশাপাশি উবু হয়ে দাঁড়িয়ে পাথরে হাত লাগালো। একই সঙ্গে টানতে শুরু করলো দুজনে। এইবার আর গ্যাট হয়ে থাকতে পারল না পাথর, নড়ে উঠল। উঠছে ইঞ্চি ইঞ্চি করে। আরো জোরে টান লাগালো অস্টিন আর সাচকোয়াচ। পাথরটা ফাঁক হতেই এগিয়ে গেল শ্যালন আর ফলার। টেনে হিঁচড়ে নিচ থেকে অ্যাপ্লয়কে বের করে নিয়ে এলো। আস্তে করে আবার পাথরটা নামিয়ে রাখলো সাচকোয়াচ আর অস্টিন। অ্যাপ্লয়ের বুকে কান দিয়ে হৃৎপিণ্ডের শব্দ শুনল শ্যালন। মাথা তুলে ফলারের দিকে তাকিয়ে বলল, এখনো বেঁচে আছে, জলদি টিএলসিটা খোলো। অ্যাপ্লয়ের কোমরের বেল্ট থেকে যন্ত্রটা নিয়ে শ্যালনের হাতে দিল ফলার। কি করবে জানতে চাইল অস্টিন। ওর দেহের মেটাবলিজমের সঙ্গে টিএলসি অ্যাডজাস্ট করে দেব। অপারেশন করা পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখতে হবে তো। কথা বলতে বলতেই যন্ত্রটা অ্যাপ্লয়ের দেহে সেট করে দিল শ্যালন। হঠাৎ জ্বলে উঠল ক্রিস্টাল, কিন্তু আগের উজ্জ্বলতা নেই, টিমটিম করে জ্বলছে। করিডোরে বেরিয়ে এলো অস্টিন। দ্রুত ছুটে আসছে একজন টেকনিশিয়ান। অস্টিনকে দেখেও দেখল না। তাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকেই চেঁচিয়ে বলল, শ্যালন, আরো অনেকে আহত হয়েছে। আচ্ছা শ্যালন, এইসব আহতদের বাঁচানো সম্ভব? দরজার কাছে এসে দাঁড়িয়েছে অস্টিন। জানি না, অনিশ্চিত শ্যালনের গলা। তবে ইলেকট্রোমেডিক্যাল টেকনিকে কাজ করতে পারলে হয়তো সম্ভব। নিউট্রাক্সিন কম্পাউন্ড তো আছেই, কিন্তু তার জন্য পাওয়ার দরকার। পাওয়ার চেম্বারটা কোথায়? টেকনিশিয়ানকে জিজ্ঞেস করলো অস্টিন। কমপ্লেক্সের তলায়, জবাব দিল শ্যালন। থার্মাল কনভার্টারের সাহায্যে ভূগর্ভের উত্তাপকে কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করি আমরা। কিন্তু পাথর পড়ে অ্যাক্সেস টানেল বুজে গেছে, টেকনিশিয়ান বলল। যাওয়ার উপায় নেই। টানেলটা কোথায়? জিজ্ঞেস করলো অস্টিন। ওর ভেতর দিয়ে যাওয়া অসম্ভব, বলল টেকনিশিয়ান। যা বলছি উত্তর দাও, সাচকোয়াচকে দেখিয়ে বলল অস্টিন। ও আর আমি দুজনে মিলে পাথর সরাতে পারবো না? কি জানি, নিশ্চিত হতে পারছে না টেকনিশিয়ান। চলো, আমিও যাচ্ছি। উঠে দাঁড়াতে দাঁড়াতে শ্যালন বলল। সাচকোয়াচের দিকে ফিরে ডাকলো, সাচকোয়াচ। অস্টিনকে পথ দেখিয়ে নিয়ে চলল শ্যালন। পাশে হাঁটছে সাচকোয়াচ। কি ভেবে ওদের পিছু নিয়েছে ফলার। অস্টিনের হাতে হাত রাখলো শ্যালন। হঠাৎ মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা স্টিভ, এসব কেন করছো বলো তো? থমকে দাঁড়ালো অস্টিন। অবাক হয়ে তাকালো শ্যালনের মুখের দিকে। কেন করছি মানে? নইলে মারা যাবে তো ওরা। তাতে তোমার কি? আমরা তো তোমাদের লক্ষ লক্ষ লোক মেরে ফেলার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। অস্টিন হেসে উঠল, আবার সামনে এগোলো। পৃথিবীর মানুষ এমনই, আমাদের আবেগ অনুভূতি একটু বেশি। স্প্রিংয়ের মতো পেঁচিয়ে পেঁচিয়ে মাটির 100 ফুট গভীরে নেমে গেছে মেন করিডোরের এক মাথা। দুপাশে এর সারি সারি সাব করিডোর। মেন করিডোরের এদিককার শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে অ্যাক্সেস টানেল। সরু তিনজন লোক পাশাপাশি হাঁটতে পারবে। মেঝে থেকে সিলিং এর উচ্চতা 8 ফুট। সত্যি, ঢোকার মুখেই বড় বড় পাথর পড়ে পথ একেবারে বন্ধ হয়ে আছে। এটাই অ্যাক্সেস টানেল, আঙুল দিয়ে দেখিয়ে বলল শ্যালন। 2 হাতের তালু একবার ডলল অস্টিন। এগিয়ে গেল। সাচকোয়াচও সঙ্গে এগোলো। পেছনে সরে যাও তোমরা, শ্যালন আর ফলারের উদ্দেশ্যে বলল অস্টিন। পিছিয়ে গিয়ে এক পাশের দেওয়ালের সঙ্গে সেঁটে দাঁড়ালো দুজনে। ওদিকে কাজ শুরু করে দিয়েছে সাচকোয়াচ আর অস্টিন। অবলীলায় 2 মণি 3 মণি পাথরগুলো তুলে নিয়ে সুড়ঙ্গের বাইরে ছুঁড়ে ফেলছে। মিনিট খানিকের মধ্যেই একটা অতি বিশাল পাথরের চাঙড় ছাড়া সবই সরিয়ে ফেললো দুজনে। খাড়াভাবে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে চৌকোনা মতো পাথরটা। এটা সরাতে খাটতে হবে, সবাইকে শুনিয়ে বলল অস্টিন।
কাঁধ লাগিয়ে ঠেলা দিল অস্টিন। তার দেখা দেখি পাথরটায় কাঁধ লাগালো সাচকোয়াচও। নড়তে শুরু করলো 20 মণি পাথর, কিন্তু অতি ধীরে। আধ মিনিটের চেষ্টায় মাত্র কয়েক ইঞ্চি সরানো গেল। অস্টিন থামল, সাচকোয়াচের দিকে তাকালো। দেখো খোকা, পাথরটা সরাতেই হবে আমাদের, নইলে মান ইজ্জত থাকবে না, বলেই আবার পাথরে কাঁধ লাগালো। কি বুঝলো সাচকোয়াচ কে জানে, কিন্তু আরো জোরে ঠেলতে লাগলো সে। আরো কয়েক ইঞ্চি সরল পাথরটা, আরো কয়েক ইঞ্চি। একজন মানুষ কোনো রকমে গলে ওপাশে বেরোনোর মতো ফাঁক করে থামলো অস্টিন। ফাঁকে দাঁড়িয়ে উঁকি দিল ভিতরে। পাওয়ার রুম দেখা যাচ্ছে। বিশাল জেনারেটরের আশেপাশে শুধু নীল আগুনের ফুলকি। নীল আলোতে ভরে গেছে টানেলের অন্য মাথা। ছেঁড়া খোঁড়া তারের মাথাগুলো এক নাগাড়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটাচ্ছে। এগুলোর তীক্ষ্ণ ছটছট শব্দ ছাপিয়ে আরেকটা একটানা হিস হিস শব্দ কানে আসছে, যেন বিশাল এক চায়ের কেটলিতে পানি ফুটছে। একটা মোটা স্টিলের পাইপ ঢোকানো হয়েছে পাথরের ভেতর। এটাকে অবলম্বন করে চারপাশ থেকে আটকে দেয়া হয়েছে বিচিত্র সব যন্ত্রপাতি। কয়েকটা যন্ত্রের গায়ে বসানো লাল আলো জ্বলছে নিভছে। অজগরের মতো মোটা একটা বৈদ্যুতিক তারের এক মাথা ছিঁড়ে সিলিং থেকে ঝুলছে, দুলছে, বাড়ি খাচ্ছে পাইপের গায়ে। স্টিলের পাইপের গায়ে তারের বেরিয়ে থাকা মাথাগুলোর ছোঁয়া লাগা মাত্র ছড়ছড় শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে যাচ্ছে। পাইপের একটা জয়েন্ট খুলে গেছে, জোরে বাষ্প বেরোচ্ছে ওই পথে। হিসির শব্দ আসছে ওখান থেকেই। এগিয়ে এসে অস্টিনকে সরিয়ে ফাঁক দিয়ে টানেলের ফাঁকে উঁকি দিল শ্যালন। হতাশ হয়ে বলল, ওখানে যেতে পারবো না। ওই পাইপ দিয়েই মাটির নিচ থেকে গরম বাষ্প উঠে আসছে, সুপারহিটেড স্টিম। তার মানে সতর্ক হয়ে এগোতে হবে আমাকে। শ্যালনের দিকে তাকালো অস্টিন, হাসলো, যাতে আঙুল না পুড়ে যায়, বলেই ফাঁক গলে ওপাশে চলে গেল সে। স্টিভ, ভয়ার্ত গলায় প্রায় আর্তনাদ করে উঠল শ্যালন। ভেতরে ঢোকার ফাঁকটার কাছে এসে দাঁড়িয়েছে সে, দেখছে। পাওয়ার হাউজের দরজায় এসে দাঁড়ালো অস্টিন। ঢুকতে যাবে, কানে এলো শ্যালনের ডাক, স্টিভ, আগে ওই মোটা তারটা রিপ্লেস করো। ওই যে কমলা রঙের জাংশন বক্স, ওর ভেতরেই ফিউজ। ভেতরে ঢুকেই এক পাশের দেয়ালে বসানো কমলা বাক্সটার দিকে এগিয়ে গেল অস্টিন। বাক্সের তলায় একটা প্লাগ। সে বুঝলো ওতেই তারটা লাগবে। বায়োনিক হাতের কড়ে আঙুলের নখ দিয়ে প্লাগের ভেতরে ছেঁড়া তারের মাথা খুঁচিয়ে বের করে আনলো সে, পরিষ্কার করলো। এগিয়ে গিয়ে ঝুলন্ত তারটা ধরল। বায়োনিক আঙুলের নিচে বিদ্যুৎ স্ফুলিঙ্গের ছড়াছড়ি শুরু হয়ে গেল। তারের মাথাটা প্লাগের ভেতরে ঠেলে ঢুকিয়ে দিল সে। স্ফুলিঙ্গ ছিটানো বন্ধ হয়ে গেল। সেট হয়ে গেছে তারটা। স্টিম পাইপের দিকে নজর দিল এবার অস্টিন। জয়েন্টের কাছে এগিয়ে গেল। তীক্ষ্ণ চোখে একবার পরীক্ষা করে দেখল। পাথর পড়ে নয়, ভূকম্পনের প্রচন্ড চাপ সইতে পারেনি স্ক্রুগুলো, ছুটে গেছে। টুলবক্সটা খুঁজে বের করলো অস্টিন। একটা রেঞ্চ বের করে নিয়ে আবার গেল জয়েন্টের কাছে। মোট 10টার মধ্যে মাত্র 4টে স্ক্রু জয়েন্টের ছিদ্রগুলোতে আটকানো গেল, কিন্তু ঢিলে হয়ে আছে প্যাঁচ। বাকি স্ক্রুগুলো নেই। বাষ্পের ধাক্কায় কোথায় গিয়ে পড়েছে কে জানে। আপাতত 4টে স্ক্রু দিয়েই জয়েন্টটা জোড়া লাগালো অস্টিন। ছোট ছোট ফাঁক রয়েই গেল। স্টিম লিক করছে, কিন্তু খুবই সামান্য। জেনারেটর চালাতে অসুবিধে হবে না। রেঞ্চটা আবার টুল বক্সে রেখে দিয়ে পাইপের গায়ে বসানো যন্ত্রগুলোর দিকে ফিরে তাকালো অস্টিন। নিভে গেছে লাল আলোগুলো, জ্বলছে না আর। বিপদ সংকেত শেষ। পাওয়ার হাউস থেকে বেরিয়ে এলো অস্টিন। পুরোদমে কাজ শুরু হয়েছে মেডিকেল রুমে। শ্যালন অপারেশন করছে। তাকে সাহায্য করতে টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন মেডিকেল ওয়ার্কার। শ্যালনের কাছাকাছি দাঁড়িয়ে দেখছে অস্টিন। দরজার কাছে দাঁড়িয়ে আছে সাচকোয়াচ। একটা ছোট্ট শিশির ভিতরে ইঞ্জেকশনের ছুঁচ ঢুকিয়ে দিল শ্যালন। নীল ওষুধ দিয়ে সিরিঞ্জ ভরে নিয়ে শিশিটা একজন সহকারীর হাতে তুলে দিল। অপারেশন টেবিলে অ্যাপ্লয়কে চিৎ করে শুইয়ে রাখা হয়েছে। সেদিকে নির্দেশ করে আস্তে জিজ্ঞেস করলো অস্টিন, কেমন মনে হচ্ছে?
বেঁচে যাবে, জবাব দিল শ্যালন। কয়েক মিনিটের মধ্যেই হাড়গুলো জোড়া লেগে যাবে। ছুঁচ ওপরের দিকে তুলে সিরিঞ্জের পেছনটা ঠেলল শ্যালন। তীর করে কয়েক বিন্দু নীল ওষুধ ছিটকে বেরোল। যে কোনো ধরনের রোগ ইনফেকশন ছাড়াতে আমাদের নিউট্রাক্সিন অতুলনীয়, সারায়ও খুবই দ্রুত। অথচ যেভাবে জখম হয়েছে অ্যাপ্লয়, অস্টিন বলল, মরে যাওয়াটাই স্বাভাবিক। তোমারও তো মরে যাওয়াটাই স্বাভাবিক ছিল। ছুঁচটা অ্যাপ্লয়ের মাংসে ঢোকাতে ঢোকাতে শ্যালন বলল, অথচ বেঁচে আছো, সব বিজ্ঞানের দান। অস্টিন হাসল। অ্যাপ্লয়ের দেহে নিউট্রাক্সিন পুশ করছে শ্যালন। ম্যাজিক মেডিসিন না? অস্টিন বলল। শ্যালন মাথা ঝাঁকালো। ছুঁচটা অ্যাপ্লয়ের মাংসের ভেতর থেকে টান মেরে বের করে এনে একজন সহকারীর হাতে তুলে দিল। বলল, ভেন্ট্রিকুলারের ওপর চোখ রাখবে। ঘাড় কাত করে সম্মতি জানালো সহকারী। অস্টিনের দিকে ফিরল শ্যালন। এক্ষুনি ফিরবে? হ্যাঁ, ফিরতে তো হবেই, কিন্তু যাবার আগে তোমার স্মৃতি থেকে আমাদের কথা মুছে দিতে হবে তো, ফলার বলল। ওহো, ভুলে গিয়েছিলাম। তা কি করে মুছবে? রেডিয়েশনের সাহায্যে। এক্স রের মতো এক ধরনের রশ্মি ব্রেনে ঢুকিয়ে। কোনো ক্ষতি হবে না শরীরের। সাচকোয়াচের সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে এখান থেকে বেরোনো পর্যন্ত কোনো কথা মনে থাকবে না তোমার। ভারী মজার ব্যাপার। অস্টিন হাসল। একজন সহকারীকে ইঙ্গিত করলো ফলার। এগিয়ে এসে অস্টিনের হাত ধরল লোকটা, টানল, বলল, কিছু মনে করবেন না কর্নেল। আমার তরফ থেকেও তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত অস্টিন, বলল ফলার। বাড়ি যাবে না? রহস্যময় হাসি হাসল অস্টিন। তা তো যাবই, এখানে চিরদিন থাকবো নাকি? কবে যাবে? আমি আগেই চলে যাব। 3 বছর অনেক লম্বা সময়। একটু থামলো ফলার, তারপর বলল, 2-3 দিনের মধ্যেই একটা শিপ আসছে। তোমরা সবাই যাবে তো? না, উত্তরটা দিল ফলার। আমিও অধৈর্য হয়ে পড়েছি, আমি যাব। ওরা মিশন শেষ করে যাবে। এখনো 3 বছর। তোমাদের 2 বছর যেতেই আমাদের 250 বছর পার হয়ে গেল। তার মানে আরো কয়েকশো বছর পৃথিবীতে আছো তোমরা। থাকতে হচ্ছে। সাচকোয়াচকে দিয়ে লোক ধরে এনে টেস্ট টিউবে ভরবে তো আরো। উপায় নেই, পরীক্ষা শেষ হয়নি এখনো। শ্রাক করল অস্টিন। আর কিছু না বলে টেকনিশিয়ানের সঙ্গে এগিয়ে গিয়ে ওর নির্দেশিত একটা রিক্লিনিং চেয়ারে বসল। একটা চ্যাপ্টা ইলেকট্রোড অস্টিনের মাথায় বসিয়ে দিল টেকনিশিয়ান। যন্ত্রটা থেকে এক গোছা তার বেরিয়ে গিয়ে ঢুকেছে একটা কম্পিউটারে। নিঃশব্দে হেঁটে অস্টিনের কাছে এসে দাঁড়ালো শ্যালন। গা ঘেঁষে দাঁড়ালো, ঝুঁকে চুমু খেলো, ইচ্ছে করেই একটু বেশি সময় নিয়ে। তার একটা হাত অস্টিনের হাতের তালুতে নেমে এলো। একটা ছোট্ট নীল শিশি গুঁজে দিল। পকেটে ঢুকিয়ে রাখলো অস্টিন শিশিটা। ঘরের অন্য সবার অলক্ষ্যে ঘটল ব্যাপারটা। গুড বাই স্টিভ, অস্টিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল শ্যালন। পিছিয়ে দাঁড়ালো, মুখটা ঘুরিয়ে নিল এক পাশে। সুইচ অন করলো টেকনিশিয়ান। মৃদু গুঞ্জন উঠল ইলেকট্রোডের ভেতর। চোখ বন্ধ করলো অস্টিন। মিনিট খানিক পরেই থেমে গেল শব্দ। যন্ত্রটা অস্টিনের চাঁদি থেকে সরিয়ে নিল টেকনিশিয়ান। কাজ শেষ। অস্টিন চোখ খুলল না, যেন ঘুমিয়ে পড়েছে সে। সাচকোয়াচ, ডাকলো শ্যালন। এর বেশি কিছু বলতে হলো না। এগিয়ে এসে পাঁজা কোলা করে অস্টিনকে চেয়ার থেকে তুলে নিল রোবটটা। বেরিয়ে গেল ঘর থেকে। বন্যসীমার কাছে এসে অস্টিনকে আস্তে করে মাটিতে শুইয়ে দিল সাচকোয়াচ। এক মুহূর্ত দেখলো তাকে, তারপর ঘুরে দাঁড়িয়ে আস্তানায় রওনা দিল। সাচকোয়াচকে আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্সে ফিরে যাবার সময় দিল অস্টিন। তারপরই তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো, হাসিতে উদ্ভাসিত মুখ। টেলিভিশনের সামনে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে শ্যালন আর ফলার। অস্টিনকে এভাবে লাফিয়ে উঠতে দেখে বিস্ময়ে বোবা হয়ে গেল যেন দুজনেই। এমন তো হবার কথা নয়। ভুরু কুঁচকে টিভির পর্দার দিকে তাকিয়ে বলল ফলার, আগামী 15 মিনিটের মধ্যে জ্ঞানী ফেরার কথা না ওর। আমি জানি, আমাকে দেখছো তুমি, নিশ্চয়ই আমার কথাও শুনছো। আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্সটা যেদিকে, সেদিকে ঘুরে দাঁড়িয়ে বলল অস্টিন। আমাদেরকেই বলছে ও, বলল ফলার। হ্যাঁ, শুকনো শ্যালনের কণ্ঠ। কিন্তু কি করে এটা সম্ভব?
আমাদের যন্ত্র কাজ করেনি? এত দূর থেকে ফলারের কথা শুনতে পাচ্ছে না অস্টিন, কিন্তু তবুও যেন তার কথার জবাব দিয়েই বলল সে, খুব অবাক হয়েছ না ফলার? ঘটনাটা কি জানো? আমার খুলিটা এক ধরনের মেটাল অ্যালয়ে তৈরি। এক্স রে কিংবা অন্য কোনো রশ্মি একে ভেদ করতে পারে না। হাঁ করে টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে আছে ফলার। সুতরাং বুঝতেই পারছো, বলে চলেছে অস্টিন, তোমাদের মেমোরি ইরেজার আমার ওপর কাজ করেনি। ইচ্ছে করেই তখন চুপ করেছিলাম। সাসকোয়াচের সঙ্গে মারামারি আর কত করব। পকেট থেকে ধীরে ধীরে বের করে আনলো হাতটা, নীল শিশিটা ছুঁড়ে দিল ওপর দিকে। পরক্ষণে লুফে নিল আবার। হাসলো সে, দু আঙুলে তুলে ধরল নীল শিশিটা। আর হ্যাঁ, নিউট্রাক্সিনের একটা শিশিও চুরি করেছে ও, ফিসফিস করে বলল ফলার। জোরে কথা বলতে ভয় পাচ্ছে যেন। শ্যালন চুপ করে রইল। শোনো ফলার, গত 250 বছর মানুষকে গিনিপিগ বানানোর জন্য কঠোর শাস্তি পাওনা হয়ে আছে তোমাদের। তবে এই শিশিটা পেয়ে যাওয়াতে, ওষুধটুকুতে মানুষের যে উপকার হবে, তার বিনিময়ে তোমাদের অপরাধ ক্ষমা করা যায়। আশা করছি এই অতুলনীয় ওষুধ আমাদের চিকিৎসা জগতের প্রচুর উন্নতি ঘটাবে। শিশিটা পকেটে রেখে দিল আবার অস্টিন। এবার আসল কথা শোনো। আমি এখন যাচ্ছি, কিন্তু ঠিক 4 দিন পরে ফিরে আসবো আবার। একা নয়, পুরো 1 ব্রিগেড সৈন্য সাথে নিয়ে। আধুনিক অস্ত্রশস্ত্র থাকবে ওদের সাথে। যদি দেখি তখনও আছো, গত 250 বছরে তোমাদের বর্বরতার কথা আবার মনে পড়ে যাবে আমার। বিশ্বাস করো, প্রয়োজনে আমাদের সেনাবাহিনী খুবই নিষ্ঠুর। তোমাদের ছিঁড়ে টুকরো টুকরো করতে দারুণ মজা পাবে ওরা। শ্যালনের দিকে তাকালো ফলার, চোখে হতাশা। জিজ্ঞেস করলো, শিপটা 3 দিনের মধ্যে আসবে তো? মাথা ঝাঁকালো শ্যালন। শেষ আরেকটা ফল। মিষ্টি হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল অস্টিনের মুখ। শ্যালন, চিরকাল মনে রাখবো আমি তোমাকে। বিদায়। হাত বাড়িয়ে টিভির সুইচটা অফ করে দিল ফলার। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। লাল হয়ে উঠেছে তার মুখ। একজন পৃথিবীবাসীর কাছে পরাজিত হবার অপমানে বোধহয়। যা বলার বলে ঘুরে দাঁড়ালো অস্টিন। ছুটতে শুরু করলো বায়োনিক গতিবেগ। লক্ষ্য বেস ক্যাম্প।